সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রোজকার খবরের কর্পোরেট লাউঞ্জে। বরাবরের মতো আমাদের সাথে একজন অতিথি থাকবেন যিনি তার কর্পোরেট সেক্টরগুলোর বিভিন্ন অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন। আজকে আমাদের সাথে অতিথি হয়ে আছেন আরিফিন ইশতিয়াক আহমেদ ভাইয়া। তিনি ম্যানেজার এবং ক্রিয়েটিভ কন্টেন্টার হিসেবে আছেন পিএফইসি গ্লোবালে। সো আমরা সরাসরি ভাইয়ার কাছে চলে যাব এবং আমরা আজকে ভাইয়ার সাথে আমাদের আচ্ছা, সো আপু যেটা বললেন, হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, ঠিক আছে। সো হ্যাঁ ভাইয়া, আমরা সরাসরি আপনার ছোট্ট একটা পরিচয় দিয়ে আমাদের প্রোগ্রামটা আজকে শুরু করতে চাচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম হচ্ছে আরিফিন ইসহাক আহমেদ, যেটা আপু বললেন। আর আমি পিএফইসি গ্লোবালে বিগত ৯ বছর ধরে আছি, ২০১৭ সাল থেকে। আর আমি এখানে ক্রিয়েটিভ কন্টেন্টের ম্যানেজার হিসেবে আছি প্রায় ২ বছর হলো। আর এখানে মূলত আমার এইটা হচ্ছে ইন্ডাস্ট্রিটা হচ্ছে স্টাডি অ্যাব্রোড। সো স্টুডেন্টরা যারা বাইরে পড়তে চায়, স্পেশালি যারা অস্ট্রেলিয়া, এবং আমাদের কোম্পানি আরো যেটা কভার করে সেটা হচ্ছে কানাডা, ইউএসএ, মালয়েশিয়া, জাপান। রিসেন্টলি আরো কিছু ডেস্টিনেশন আমরা অ্যাড করার ট্রাই করছি। সো মূলত আমার কাজটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং কানাডার যে রাইট আপ গুলো যেগুলো থাকে সেগুলো আমি লুক আফটার করি। স্টুডেন্টের যে রাইট আপ গুলো, এসওপি যেটাকে আমরা বলি, সেটা আর কি। ভাইয়া, আপনার এই কর্পোরেট পথযাত্রাটা কবে শুরু হয়েছিল? কবে থেকে এই ক্যারিয়ারটা বেছে নিয়েছিলেন? আমার এমনি ক্যারিয়ার স্টার্ট হয় হচ্ছে একটা কপিরাইটার হিসেবেই। আমি হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং ফার্মে ছিলাম। তো ওইখানে প্রায় ১ বছর কাজ করার পরে আমার ওই সেক্টরটা থেকে আমি বের হয়ে আসি, বিকজ ওই সেক্টরটা কেন জানি আমাকে স্যুট করছিল না আরকি, যে ওটার যে কাজের প্রসেস বা সামথিং। তারপরে আমি এটাতে জয়েন করি, বিকজ আমার আসলে লেখালেখি বেশ ভালো লাগে। আসলে স্টুডেন্টদেরকে নিয়ে ডিল করা বা আমার এডুকেশন সেক্টরে কাজ করার অনেকদিন ধরে ইচ্ছা ছিল। তো যে কারণে আমার এই ইন্ডাস্ট্রিতে ঢোকা, এবং তখন থেকে আমি অ্যাকচুয়ালি এই এসওপি যে একটা টিম, এটা প্রথম ছিল আমাদের বাংলাদেশে বলতে গেলে। সেটা তখন প্রথম ছিল যে স্টুডেন্টদের যে এসওপি লেখার যে বিষয়টা, যে এসওপি একটা ইম্পর্টেন্ট পার্ট। সো ওইখান থেকে আমার এটা স্টার্ট আর কি। তো ওইখান থেকে আমার আসলে এই কোম্পানির সাথে এই মানে ডিপার্টমেন্ট আরো বড় হতে দেখা। আমি আসলে সত্যি কথা বলতে গেলে একটা ছোট জায়গা থেকে স্টার্ট করেও আমার পরিধিটা আরো বেড়েছিল। তারপর আমি আবার আমার জায়গাতেই ব্যাক করেছি। সো আমাদের ডিপার্টমেন্ট শুরুর দিকে একটা মানে ৩ জনের টিম ছিল। এখন বলতে গেলে পুরো টিমটা ৮০ জনের টিম। বাট তার মধ্যে আমার টিমে এখন ১০ জন কাজ করি আমার। সো তার মধ্যেও আমার দেখা যায় যে ২ টা ভাগ করা, মানে আমি এখন অস্ট্রেলিয়ার টাইমে আমি ক্যালেন্ডারে আমি আসলে চলি। আসলে আমার আজকে এমনিও শুক্রবার দিন অফিস থাকে, এরকম একটা অবস্থা। তো আর আমার আরেকটা টিম আছে বাংলাদেশ নিয়ে, যারা বাংলাদেশ থেকে যারা যায় তাদের নিয়ে একটা আমার টিম কাজ করে। আবার আরেকটা টিম আছে যারা অস্ট্রেলিয়া যারা অলরেডি চলে গিয়েছে তাদের নিয়ে কাজ করে। সো এই যাত্রাটা শুরু থেকে আমার আসলে যেটা বললাম যে স্টুডেন্টদের নিয়ে কাজ করা। আমি আসলে স্টুডেন্টের সাথে ডিরেক্ট ডিল না করলেও আমার আসলে ব্যাকে কাজ করা, মানে কর্পোরেটের আসলে সবাই আসলে ফ্রন্টে কাজ করতে চায় না, সেরকম হচ্ছে আমি আসলে পিছনে থেকে একটু পিছনে ডকুমেন্টেশন, মানে যেগুলো ইম্পর্টেন্ট কাজ, যেগুলো মানে লেখালেখির কাজ বা ডকুমেন্ট নিয়ে হ্যান্ডেল করা, ওই কাজগুলো আমার কাছে আসলে খুবই মানে এক্সাইটিং লাগে। সো ওইখান থেকে আমার এখানে থেকে যাওয়া আর কি। তো আমি ওইখানেই আসলে এভাবেই আমার আসলে কর্পোরেট যাত্রাটা এই ৯ বছর ধরে চলছে আর কি। মাশাআল্লাহ। ভাইয়া, আপনি যখন আপনার শিক্ষা জীবনটা শেষ করলেন তখন হয়তোবা আপনি যখন এখানে নতুন জয়েন করেছিলেন বা আগের যে প্রতিষ্ঠানটা ছিল, নিশ্চয়ই একটা জিনিস নতুন যখন আমরা শুরু করি অনেক বেশি ইজি থাকে না, অনেক অবস্ট্রাকল আসে। তো আপনার ক্ষেত্রে কি কি অবস্ট্রাকল গুলো এসেছিল এবং আপনি কিভাবে ওগুলোকে ওভারকাম করেছিলেন? আচ্ছা, প্রথমত যেটা হয়েছিল যে এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার নলেজটা শুরুর দিকে কম ছিল। হ্যাঁ? যেটা সবার আগে যেটা হয় যে অ্যাকচুয়ালি যখনই বাংলাদেশের পার্সপেক্টিভ যদি চিন্তা করি, একটা স্টুডেন্ট যখন ধর, আমি তো বিজনেস ব্যাকগ্রাউন্ড, আর আমার বিবিএ ছিল যে নর্থ সাউথ থেকে। আর আমি এই কোম্পানি যখন জয়েন করি তার আগে জাস্ট ইমিডিয়েট আগে হচ্ছে মানে ওই চলাকালীন সময় আমার এমবিএটা রানিং ছিল। সো আমরা যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের, তার মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আমরা যে এত ধরনের ইন্ডাস্ট্রি আছে সবগুলো আসলে এক্সপোজার পাই না। সো সবার আগে মানে মূলত যে জিনিসটা হয় যে ইন্ডাস্ট্রি সম্পর্কে জানাটা হচ্ছে সবার ফার্স্ট ফার্স্ট স্ট্রাগলটা। এটা হয় যে এই ইন্ডাস্ট্রিটা কি জিনিস। হ্যাঁ, অন্যান্য টেকনিক্যাল সেক্টরের থেকে এই সেক্টরটা হচ্ছে এতটা ওয়াইড থাকে যে
মানে যেকোনো একটা সেক্টর ঢোকার আগে ওই সেক্টর সম্পর্কে নলেজটা বা ঢোকার পরে ওই সেক্টরটা জানতে মোটামুটি ৬ থেকে ৭ মাস, কারো আবার ১ বছরও লেগেছে যে আসলে সেক্টরটা কিভাবে ফাংশন করে। সো ওইটা আমার ফার্স্ট ইয়ে ছিল। হ্যাঁ, রাইট। সেকেন্ডলি যেটা আমি মানে ফেস করেছিলাম যে ধরেন আস্তে, আস্তে আমার ধরেন আ আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাকে ডিল করতে হতে হচ্ছে ফরেন আ বা কাউন্সিলরদের সাথে। সো আমার প্রথমত দেখা গেছে যে বাংলাদেশের পার্সপেক্টিভে যেমন আমাদের মানে ল্যাঙ্গুয়েজটা কিছুটা হলে একটা ব্যারিয়ার ক্রিয়েট করেছিল। আমার মানে ইংলিশ স্পিকিংটা কিছুটা মানে মানে আমি আমি যতটা ফ্লুয়েন্ট আমি বলব না, বাট মোটামুটি আরকি, হ্যাঁ? তো ওই ক্ষেত্রে আমার একটা ইয়ে ছিল যে ল্যাঙ্গুয়েজের হালকা একটা ব্যারিয়ার ক্রিয়েট ছিল। তার উপর আবার আমার যে পার্সোনাল যেটা ছিল যে যেহেতু ফরেন মানুষদের সাথে ডিল করতেছি, সেখানেও আপনার বিভিন্ন ন্যাশনালিটির মানুষজন ছিল। সো তাদের যে ইংলিশের যে অ্যাকসেন্ট বা ইংলিশ বোঝা বা ইংলিশ বলার ইয়াটা, ওইটাও একটা একটা জায়গা ছিল যে ওই জায়গাটাও একটা, ওইটাও একটা ব্যারিয়ার। একে তো আমার ইংলিশের ফ্লুয়েন্সির কিছুটা কম ছিল, তার উপর আবার ওই যাদের সাথে ডিল করতাম তারা ভিয়েতনামিজ, কেউ নেপালি, কেউ পাকিস্তানি, তো কেউ ইন্ডিয়ান। সো একেকজনের অ্যাকসেন্ট নিয়ে আমার ওইখানে একটা ইস্যু হয়েছিল ২ নাম্বার। ৩ নাম্বারটা আমার যেটা ফেস করতে হয়েছিল সত্যি কথা বলতে গেলে যে আমার, যেহেতু আমি একটু ব্যাক অফিসে জব করতাম, সো যারা ফ্রন্টে ছিল তাদের সাথে হালকা একটা আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ ছিল। এটা যেটা অনেকের সময় হয় যে যারা ফ্রন্টে থাকে, যারা একদম ডিরেক্টলি সেলের সাথে ডিরেক্ট রিলেটেড, তাদের সাথে আবার যারা অপারেশন, আমি বেসিক্যালি আমি অপারেশনের সাথে আমার যে কাজগুলো সেগুলো হচ্ছে অপারেশন। সো ব্যাকে যারা থাকে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা মানে এটাকে কিভাবে বলবো যে আহ, আহ, মানে ইন্টারেস্ট ও ডিফারেন্স অফ ইন্টারেস্ট, হ্যাঁ, ডিফারেন্স অফ ইন্টারেস্টের যে একটা ইয়াটা বা এরিয়া অফ যেটা অপারেশন, সেটাতে একটা ডিফারেন্স ক্রিয়েট হয় আর কি। তখন তাদের সাথে ম্যাচ করাটা ওইটা একটা জিনিস আমি ফেস করেছি যে কিভাবে তাদের সাথে আমাকে, তাদের সাথেই কিন্তু আমাকে কাজ করতে হচ্ছে, কিন্তু যেহেতু তাদের একরকম দুই রকম কাজ, একটু সেপারেট একটা জায়গা আছে, হ্যাঁ, ওই জায়গাটা বা ওরা যতটা স্টুডেন্ট বুঝতেছে আমি ততটা স্টুডেন্টকে আন্ডারস্ট্যান্ড করতে পারতেছি না, বিকজ স্টুডেন্টের সাথে তারা ডিরেক্ট ডিল করতেছে, আমি ডিল করছি না, তাদের উপর আমাকে ডিপেন্ডেন্ট করতে হচ্ছে। তো ওই জায়গাটা একটা মানে গ্যাপ ক্রিয়েট হয়েছিল। আর ৩ নাম্বারটা যেটা ছিল সেটা হচ্ছে যে যেটা আমি বললাম যে আমাদের আসলে একটা টাইমের একটা ব্যারিয়ার ছিল। আমার যেটা হয়েছে টাইমের ব্যারিয়ার, বিকজ আমি যেহেতু অস্ট্রেলিয়ার সাথে ডিরেক্ট কাজ করতাম, তাদের সাথে আমার ৪ ঘন্টা থেকে ৫ ঘন্টার গ্যাপ থাকতো। আর ডে লাইট সেভিং এর সাথে অনেক সময় ডে লাইট সেভিং হলে ৪ ঘন্টা, কখনো না হলে ৫ ঘন্টা। সো ওই যে টাইমের একটা গ্যাপ, ওদের যে হলিডের যে একটা গ্যাপ, ঈদের দিন কাজ করতে হতো বা ঈদের দিন কাজ না করলে তখন ওই সাইড থেকে আরেকটা ঝামেলা ক্রিয়েট হতো, হ্যাঁ, যে কেন তুমি ঈদের দিন কাজ করো না, আমার তো এই দিন মানে ক্লায়েন্ট আসছে বা ক্লায়েন্টকে একটা জিনিস ডেলিভারি করতে হবে। সো ওইটার একটা ডিফারেন্স ক্রিয়েট হচ্ছিল। ওরা টাইম, আমরা যখন শুরু করছি তাদের অলরেডি হাফ ডে পার হয়ে গেছে, ৪ ঘন্টা তো অবভিয়াসলি একটা হাফ ডে পার হয়ে যাওয়া। সো তারপরে কাজটা পাওয়া, বুঝা, ডেলিভারি করতে করতে তাদের দিন শেষ হয়ে যেত যখন আমার ডে এর মিডলে আসতো। সো ওইটা একটা টাইম গ্যাপ ছিল। সো দিস আর দ্য থিংস যেটা কিনা আমাকে আসলে ফেস করতে হয়েছে। পরবর্তীতে যেটা হয়েছে যে একটা সময় ওদের সাথে ম্যাচ করার জন্য আমাদের ওদের টাইমিং ওদের ক্যালেন্ডারে শিফট করতে হয়েছে, যার কারণে আমার ৫ নাম্বার যেটা ফেস করতে হয়েছে সেটা হচ্ছে যে এক হচ্ছে ফ্রাইডে অফিসের সাথে অ্যাডজাস্ট করা, ২ হচ্ছে আমার বাংলাদেশি ছুটিটাকে পুরোপুরি ফরফিট করে দিয়ে আমাকে অস্ট্রেলিয়ার ছুটিটাকে অ্যাডপ্ট করা, যেটা কিনা অনেক কম। হ্যাঁ, বাংলাদেশিরা যখন সবাই মজা করতেছে বা বলতেছে আমরা আজকে ২৬শে মার্চ, তারপরে ১৬ই ডিসেম্বর বা অন্য কোনো ধর্মীয় ছুটির দিন বা কিছু, ওই দিনগুলো আমার কিন্তু অফিসে যেতে হচ্ছে, অফিস করতে হচ্ছে, অফিস মানে কাজ করতে হচ্ছে। সো ওই জায়গাটা একটা ঝামেলা ছিল। আর ৬ নাম্বার অ্যাকচুয়ালি কি, ওই যে করোনার টাইমে যেটা আমি ফেস করেছিলাম যে তখন মানে হোম অফিস করাটা, হোমে মানে সবার সাথে তখন মানে একটা সময় হয় কি অফিসের এনভায়রনমেন্টের একটা যে বিষয় থাকে, যে অফিসে ওদের সাথে কমিউনিকেট করার জন্য আমাদের একটা ডিভাইস ছিল, যে একটা ডিভাইস দিয়ে আমরা তাদের সাথে, যেটাকে আমরা বলি ওই যে আইপি ফোন, আইপি ফোনটা একটা ছিল যেটা দিয়ে আমরা সবার সাথে কমিউনিকেট করতাম। পরবর্তীতে যে একটা শিফট হয়েছে যখন আমরা বাসায় চলে আসছি, তখন তাদের সাথে নতুন করে যে কমিউনিকেশনটা তৈরি করা, নতুন একটা ওয়ে তৈরি করা, আগে মানে নতুন করে ধরেন ভিডিও চ্যাট বা হোয়াটসঅ্যাপে কানেক্ট হওয়া, কমিউনিকেশনের জন্য নতুন একটা চ্যানেল ক্রিয়েট করা, ওইটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। সো দিস আর দ্য চ্যালেঞ্জ ওভারঅল আমি ফেস করেছি আর কি।
ভাইয়া, এখন যেটা আপনার কাছে কোশ্চেন থাকবে আমাদের, সেটা হচ্ছে যেহেতু আপনি স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করছেন, সো হুম, এখনকার হুম। যে জেনারেশন আছে ওরা ম্যাক্সিমামই কিন্তু চায় যে একটা মানে একটা লেভেলের পর তারা আর দেশে থাকতে চায় না। আহ, আমার হুম। মনে হয় আপনিও আমার সাথে একমত হবেন। দেখা যায় যে তার স্টাডি হাফ রেখেও চলে যেতে চায়। তো আপনার কেমন ওদের জন্য অ্যাডভাইস থাকবে যে ওরা কিভাবে শুরু করতে পারে, বা যে কোনো কান্ট্রির ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে কিভাবে, বা ইউনিভার্সিটি গুলো চুজিং এর ব্যাপারে ওরা কি কি পদক্ষেপ নিতে পারে? আচ্ছা, এটার বিষয়টা হচ্ছে কি যে এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করে যে একটা বাইরে পড়তে গেলে। সো জিনিসটা হচ্ছে যে আমরা বাংলাদেশিরা তো অ্যাকচুয়ালি আমরা ফরেন কালচারের সাথে মতন না, মানে আমরা হচ্ছি একটু ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মানে কান্ট্রি আর কি। তো বাইরের বেশ কিছু কান্ট্রি আছে যারা কিনা ইন্ডিভিজুয়ালিস্টিক, যারা কিনা একটা সার্টিন এজ পরে ওরা, বা সার্টিন এজের আগে থেকে স্কুল টাইম থেকে ওরা ধরেন ওয়ার্ক ফোর্সের সাথে পরিচিত হয়ে যায় বা কিভাবে কি করতে হয়। সো ওইটার একটা লাইফস্টাইল ডিফারেন্ট। সো একটা হয় কি যে সবার পক্ষে অ্যাকচুয়ালি আসলে এখনকার যে সিনারিও, মানে যখন আমি শুরু করেছিলাম তখনকার থেকে এখনকার সিনারিও মাচ ডিফারেন্ট হয়ে গেছে, অনেক ডিফারেন্ট হয়ে গেছে। আমি তো আমার শুরু হয়েছিল অস্ট্রেলিয়া দিয়ে, এখন আমাদের যেটা বললাম যে আগে কিন্তু আমরা অস্ট্রেলিয়া কানাডা নিয়ে কাজ করতাম শুধু, এখন আমাদের ডেস্টিনেশন কিন্তু ৫টা ৬টা ৭টা হয়ে গেছে। বিকজ এখন কিছুটা জায়গা সহজ হয়েছে, কিছুটা জায়গা আরো টাইট হয়ে গিয়েছে। সো আমার কথা হচ্ছে কি, স্টুডেন্টরা যখন চুজ করতে যাবে ওদের দে হ্যাভ টু মেক শিওর তাদেরকে তাদের গোলটা যেন রাইট থাকে, ঠিক গোলটা যেন ওরা বুঝতে পারে। নট লাইক আমাকে বাইরে পড়তে হবে এরকম না, আমি বাইরে পড়তে চাই, আমার বাবা মা চাচ্ছেন বাইরে পড়তে চাই, বাইরে একটা ডিগ্রি ভালো, ওই থটটা ইজ নট গোয়িং টু ওয়ার্ক। কারণ এখন ইউনিভার্সিটি বলেন বা ভিসা অফিসার বলেন, দে ওয়ান্ট টু নো হাউ ডেসপারেট ইউ আর, বিকজ এখন নাম্বারটা অনেক বেড়ে গেছে। অস্ট্রেলিয়া বলেন বা অন্যান্য কান্ট্রি বলেন, যেগুলা মেজর কান্ট্রি, যেগুলাতে মানুষের ফেমাস কান্ট্রিগুলা, ওইগুলাতে এখন অ্যাপ্লিকেশনের পরিমাণটা অনেক বেড়ে গেছে। সো যার কারণে ওদের মধ্যে নিজেকে প্রেজেন্ট করার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ আ মানে সলিড গোল, এবং ওটাকে আপনাকে বোঝাতে হবে। যেটা যেটা আমি বললাম যে আমার এই যে এসওপির যে বিষয়টা, ডকুমেন্ট সবারই সেম, কিন্তু যে এসওপিটা ওইখানে আপনাকে নিজেকে প্রেজেন্ট করা, যেটা অনেক স্টুডেন্ট পারে না। সো যেটাতে আমরা তাদেরকে হেল্প করে থাকি আর কি, আমার টিমটা হেল্প করে। তো মূল কথা হচ্ছে, প্রথম যেটা আমি বললাম যে গোলটা ঠিক থাকতে হবে। দ্বিতীয়ত সবার একটা যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে যে ফান্ডটা। হুম। এখন আমার কথা হচ্ছে যে হ্যাঁ, অনেক কান্ট্রি অনেকেই আছে, অনেক ইন্ডাস্ট্রিতে অনেক কোম্পানি আছে, বা আপনার নিজের অনেক সময় মনে হতে পারে যে আমি কোনো মতে একটা ডকুমেন্ট দেখাই দিয়ে চলে যাই। কিন্তু এটা হয় কি যে মানে এখন হয়তো ধরা আপনি পড়ছেন না, বাট এটা না আমাদের কান্ট্রির জন্য একটা প্রবলেম ক্রিয়েট হয়। সো আপনি ইন্ডিভিজুয়ালও যদি চিন্তা করেন, আপনি কোনো কারণে যদি আপনি একটা ফেক ডকুমেন্ট রেডি করেন, সেটা কিন্তু একটা না পর্যায়ে আপনার কিন্তু একটা রিস্ক থেকে যায় যে কোনো সময় আপনি পড়াশোনার মাঝামাঝি একটা সময় যদি আপনি ধরা পড়ে যান যে আপনার ডকুমেন্ট ফ্রডুলেন্ট ছিল, আপনাকে কিন্তু তারা ডিপোর্ট করে দিবে। যে কোনো কান্ট্রি বল, ভালো একটা যে কোনো কান্ট্রি বল, ডিপোর্ট করে দিবে। সো আমার সেকেন্ড কথা হচ্ছে নেভার নেভার মেক এনি ফ্রডুলেন্ট ডকুমেন্ট। কোনো ফ্রডুলেন্ট ডকুমেন্ট কখনো যেন তারা মানে চিন্তাও যেন না করে। ফ্রডুলেন্ট ডকুমেন্ট একটা হচ্ছে কান্ট্রিকে ইম্প্যাক্ট করা, আর নিজেকে ইম্প্যাক্ট করার বড় একটা রিস্ক থাকে। টাকা পয়সার বলেন আর আপনার ডকুমেন্ট বলেন। ফান্ডের ক্ষেত্রে অনেকে এই কাজটা করে, যে ফান্ডের ক্ষেত্রে তারা শো করে হ্যাঁ আমার ফান্ড আছে, ব্যাংকে ব্যাংকে বোঝায় টুঝায় করানো করা যায়, হয়তো কিছু জায়গায় হয়তো করা যায়, বাট একটা সার্টিন লিমিট পর্যন্ত। যখন এটা ধরা পড়বে, কারণ এটা রিসেন্টলি অনেক সময় বাংলাদেশের আমাদের একটা বদনাম হয়ে গেছে যে আমরা এরকম ফ্রডুলেন্ট ডকুমেন্ট দিয়ে থাকি। তো ওইটার কারণে কিন্তু আমি যদি বলি অস্ট্রেলিয়া, আমাদের গত বছর অক্টোবরে অক্টোবরে বাংলাদেশ হচ্ছে লেভেল ওয়ানে উঠেছিল। লেভেল ওয়ান মানে এই মানে কান্ট্রিটাকে বিলিভ করা যায় ওর ডকুমেন্ট কম দিলেও চলবে। বাট এই যে এটাকে না, আমরা যেরকম আমার কোম্পানি যেরকম এটাকে ঠিক আছে ভালো হয়েছে, তাহলে আমরা এখন একটু বেটার ওয়েতে আমরা করতে পারি এভাবে চিন্তা করছি। কিছু ইন্ডাস্ট্রিতে কিছু এজেন্সি তো মনে করছে আচ্ছা ঠিক আছে ডকুমেন্ট যখন লাগছে না, তখন আমি যারে তারে পাঠাই দিই। এখন জিনিসটা হচ্ছে বাইরে পড়ার একটা বড় ইস্যু হচ্ছে আপনার টাকাটা। এখন আপনি টাকাটাকে যদি ফ্রড করেন, আপনি কিন্তু আল্টিমেটলি, আমি যদি বললাম ঠিক আছে আপনি ধরে নাও পড়লেন, তারপর আল্টিমেটলি কিন্তু আপনাকে সাফার করতে হবে, বিকজ আপনার কাছে টাকা না থাকলে আপনি কিন্তু বাইরে পড়তে পারবেন না, এটা সবচেয়ে বড় কথা। এবং টাকাটাই হচ্ছে আপনাকে একটা ফ্যাক্টর যে আপনি কান্ট্রি চুজ করার ক্ষেত্রে। এখন আপনার যদি ভালো ফান্ড থাকে, ইউ ক্যান গো ফর ইংলিশ স্পিকিং কান্ট্রি, বড় বড় ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া।
আপনার ফান্ড কিছুটা কম, আপনি ইউরোপ কান্ট্রিগুলোতে দেখেন যেখানে হয়তো ইংলিশ স্পিকিং না, বাট আপনি ভালো পড়তে পারবেন। কিছু কান্ট্রি আছে হয়তো আপনার টিউশন ফি মিনিমাল, ওই কান্ট্রিগুলো আপনার ফান্ডের ওপর হচ্ছে আপনাকে আসলে ডিসিশনটা করতে হবে। আর যেটা প্রথমে যেটা বললাম, গোল, ফান্ড আর ডকুমেন্ট, হ্যাঁ, তো এইগুলোর উপর বেসিস করে ইউ আর গনা মেক ইউর ডিসিশন। আচ্ছা, আরেকটা পয়েন্ট আমি যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে যখন স্টুডেন্টরা বাইরে যাবে, এখন দুইটা টাইমে আমার স্টুডেন্টরা ইউজুয়ালি বাইরে যায়, হ্যাঁ, একটা হচ্ছে ব্যাচেলার আর একটা হচ্ছে মাস্টার্স। আচ্ছা, ব্যাচেলার ইজ আ লঙ্গার টাইম, লং টাইম লাগে। সো দেখা যায় কি যে একটা বাইরে সার্ভাইভ করতে গেলে অনেক সবার আসলে একটা ধরেন ফান্ডের ক্ষেত্রে যেটা হয়, ফ্যামিলি হয়তো, কারণ এটা অনেক বড় একটা অ্যামাউন্ট, অবভিয়াসলি বড় একটা, মানে আমাদের যেহেতু আমাদের টাকা মানে কারেন্সির একটা বড় গ্যাপ আছে, সো দেখা যায় যে বাইরে পড়তে গেলে আমাদের হিউজ পরিমাণ অ্যামাউন্ট একটা ফ্যামিলিকে দিতে হয়। তখন দেখা যায় যে বাইরে পড়তে গেলে আপনার টিউশন ফি লাগে, আপনার লিভিং এক্সপেন্স লাগে। দিজ আর দ্য টু এক্সপেন্সেস ইউ আর গোয়িং টু মেক। হ্যাঁ, আপনাকে দিতেই হবে। তো দেখা যায় যে টিউশন ফি দিতে পারে, লিভিং এক্সপেন্স বিয়ার করাটা কঠিন হয়ে যায়। স্টুডেন্টদেরকে তখন পার্ট টাইম অনেক জায়গায় ওয়ার্ক করা যায়, কিন্তু জিনিসটা হচ্ছে কি একটা স্টুডেন্টেরও একটা লিমিট থাকে, আর পেমেন্টেরও একটা লিমিট থাকে, টাইমেরও একটা লিমিট থাকে। সো দেখা যায় কি যে অনেক সময় স্টুডেন্টরা ব্যাচেলারে সার্ভাইভ করতে কষ্ট হয়। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে ইফ ইউ থিঙ্ক যে, যেটা আমি বারবার একটা কথাই আমি আসি, যে ফান্ডে আমাকে নর্মালি সবসময় মানুষজন নর্মালি আমি যখন বলি যে আমি একটা এজেন্সিতে আছি, সবাই আমাকে বলে আমি বিদেশ যাবো, আমার কি লাগবে, আমার কি লাগবে। তো আমার না একটা কোয়েশ্চেনের অ্যান্সার থাকে যে তোমার ফান্ড লাগবে, দ্যাটস ইট। ফান্ড, সবারই ডকুমেন্ট থাকে, সবারই পাসপোর্ট থাকে, সবারই একাডেমিক সার্টিফিকেট থাকে, বাট ফান্ডটা ইজ একটা মেজর ফ্যাক্টর। ওইটা থাকলে ইউ ক্যান মেক আ ডিসিশন যে আপনি কোথায় যাবেন। সো এটাই হচ্ছে যে আপনাকে যাওয়ার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে কোর্সটা পড়তে যাচ্ছেন সেটার জন্য আপনার পুরো কোর্স পড়ার মতন আপনার ফান্ড আছে নাকি। আর দুই, ইফ ইউ আর সিঙ্গেল, আপনার যদি কখনো সিঙ্গেল থাকা, মানে আর বাইরে গেলে আপনাকে সিঙ্গেলই কাজ করতে হবে, সিঙ্গেলই পড়াশোনা করতে হবে। কিন্তু যদি ইফ ইউ ফিল যে না, আমার একা থাকাটা, সার্ভাইভ করাটা কঠিন হবে, ইউ হ্যাভ টু মেক দ্যাট ডিসিশন। আপনাকে সেটা বুঝতে হবে, সবার সাথে কথা বলে দেখতে হবে। বিকজ বাইরে হাউজিং একটা ইস্যু, হাউজিং আপনাকে পে করতে হচ্ছে, আপনাকে ফুড পে করতে হচ্ছে, যত রকমের লিভিংস আছে, ট্রাভেল পে করতে হচ্ছে। সো যদি আপনার কাছে নিজের কাছে মনে হয় যে ওটা আপনি পারবেন না, আপনি তাহলে মাস্টার্সের জন্য ট্রাই করেন। মাস্টার্সে কেউ কেউ 1 বছর দেয়, কেউ 1.5 বছর, কেউ 2 বছর। সো শর্ট টাইমের মধ্যে ইউ আর গেটিং আ বেটার ডিগ্রি, ভালো একটা ডিগ্রি। সো আমার কথা হচ্ছে যে যদি আমি মোস্ট অফ দ্য টাইম মানুষজনকে বলি যে ব্যাচেলারটা আপনি হোম কান্ট্রিতে করো, বাংলাদেশে করো, মাস্টার্সের জন্য ইউ গো মানে মানে চুজ আ ফরেন কান্ট্রি। তাহলে হয় কি আপনার লাস্ট যে ডিগ্রিটা, মানে বাংলাদেশের যে পার্সপেক্টিভ, বাংলাদেশের মাস্টার্স ডিগ্রিটা থাকাটা একটাকে প্রি রিকুইজিট মনে করা হয় যে কোনো জবের ক্ষেত্রে, যে আপনি যে কোনো জবে ঢুকবেন, ব্যাংকে ঢুকবেন, আপনি কর্পোরেটে ঢুকবেন, একটা মাস্টার্স ডিগ্রি থাকলে দে হ্যাভ আ নোশন যে আপনার আর পড়াশোনার ইচ্ছা নাই, আপনি হঠাৎ করে মাঝখানে পড়াশোনার জন্য কোনো গ্যাপ নেবেন না, ব্রেক নেবেন না। ওইটার একটা মানে সাবকনসিয়াসলি একটা কাজ করে যে মাস্টার্স ডান, তার মানে সে ডান, তার পড়াশোনা ডান। দুই একজন হয়তো ওটা ডিফারেন্ট কেস, বাট এইটা। সো আপনার, আমার কথা হচ্ছে লাস্ট ডিগ্রিটা যদি আপনার বাইরে থেকে হয়, দ্যাট মেক্স মোর সেন্স। কিন্তু যেটা বললাম, ওই সময় ইউ ক্যান গো ফর আ নিশ এরিয়া। আপনি যদি বিবিএ পড়েন, আপনি মাস্টার্সে ধরেন ডিজিটাল মার্কেটিং পড়লেন, বা আপনি ধরেন ম্যানেজমেন্টের মধ্যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট পড়লেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট পড়লেন, বা আপনি সিএসসি পড়া থাকলে আপনি ওইদিকে নেটওয়ার্কিং পড়লেন, বা সাইবার সিকিউরিটি পড়লেন মাস্টার্সে। তখন হবে কি আপনার একটা ফাউন্ডেশন ভালো থাকলো বাংলাদেশ থেকে, বাট আপনি একটা ফোকাস এরিয়াটা পাইলেন হচ্ছে আপনি ফরেন থেকে। সো ওইটা আপনার বাংলাদেশের পার্সপেক্টিভে আপনাকে আরো হেল্প করবে, বেটার করবে জব সেক্টরে। কারণ বাংলাদেশে এখন স্পেশালাইজ স্কিলটাকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয়, যেটা আপনার গ্রোথের জন্য ভালো। তার সাথে ডাইভার্স স্কিল, সো ডাইভার্স স্কিলটা আপনি ব্যাচেলার থেকে পাচ্ছেন, মাস্টার্স থেকে পাচ্ছেন আপনি স্পেশালাইজ স্কিল, সো আপনার গ্রোথটা ভালো হবে। সো দ্যাটস হাউ ইউ মেক ইউর ডিসিশন। থ্যাংক ইউ ভাইয়া, খুবই ইনফরমেশন গুলো আমরা জানতে পারলাম, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো ছিল। ভাইয়া, আমরা যেটা দেখতে পারি অ্যাব্রোডের ক্ষেত্রে, কান্ট্রি অ্যাব্রোডের ক্ষেত্রে যেটা হয় যে অনেক স্টুডেন্টই দেখা যায় অনেক জায়গায় অ্যাপ্লাই করে, বা অনেক দেখা যায় যে অনেক ভিসা রিজেকশন থাকে। সো যখন ভিসা না পায়, অনেকে হতাশায় ভুগে, বা অনেকে আর হয়তো বা চায় না যে না, আমি আর দ্বিতীয়বার এখানে এই জায়গায় অ্যাপ্লাই করব না, বা এই যে ডিমোটিভেটেড হয়ে যাওয়া, এখান থেকে কিভাবে স্টুডেন্টরা ওভারকাম করতে পারে, বা ওদের আচ্ছা, আসলে কি করা উচিত?
আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে কি যে আমি পার্সোনালি এরকম নিজেও একটা ফেস করেছি। আমার নিজেরও রিফিউজাল আছে, হ্যাঁ? আমি ২ বার ৩ বার আমি একটা কান্ট্রি থেকে রিফিউজাল পেয়েছিলাম। এখন জিনিসটা হচ্ছে যেটা আমি বললাম ১ম এই যে গোলটা সেট করা, হ্যাঁ? আমার গোলটা কি? এখন জিনিসটা হচ্ছে আমি ১ম এ বলেছি যে আমাদের অনেকগুলো অ্যাপ্লিকেশনস আছে, হ্যাঁ? সো যেটা হয় কি যে আমরা ফার্স্ট টাইম এপ্লাই করতে গেলে আমার অনেক এফোর্ট দেই। সত্যি কথা বলতে গেলে সবাই অনেক এফোর্ট দেয়। আপনার অনেক দৌড়াদৌড়ি করা, এই নোটারি করো, এই এখানে দৌড়াও, এখান থেকে এই ডকুমেন্ট বের করো, ট্যাক্সের ডকুমেন্ট বের করো, সেটা নোটারাইজ করো, ওটা আবার ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার দিয়ে সত্যায়িত করো, এই করো সেই করো, ছবি নাও, এই করো, এখানে এটা জমা দাও, ওটা জমা দাও, অনেক কাজ আছে। সো একটা লং প্রসেসের কারণে আবার টাকাও একটা বড় অ্যামাউন্ট চলে যায় বিভিন্ন জায়গায়। যেমন আমি যদি অস্ট্রেলিয়ার কথা বলি, অস্ট্রেলিয়াতে আপনাকে ভিসা অ্যাপ্লাই করতে $২,০০০ লাগে। সো $২,০০০ ইজ নিয়ারলি ২ লাখ টাকার উপরে। হ্যাঁ, ৭ দুগুণে ১৪, ১ লাখ, ১.৫ লাখ টাকা। হ্যাঁ, আপনি যদি ৭০ টাকা বা ৮০ টাকা করে ধরলে ১.৫ লাখ থেকে ১,৬০,০০০ টাকা। সো আপনি ১,৬০,০০০ টাকা ভিসার জন্য দিচ্ছেন। তার পিছনে আপনার আরো খরচাপাতি আছে, হ্যাঁ? ডকুমেন্ট রেডি করার জন্য। সো ওই কারণে মানুষ আসলেই ফ্রাস্ট্রেটেড ফিল করে। এখন জিনিসটা হচ্ছে যে একটা ১ম কথা হচ্ছে যেটা বললাম যে আ আপনি যদি ডিটারমাইন্ড থাকেন, তাহলে যেটা করবেন যখন আপনি রিফিউজালটা পাচ্ছেন, তখন সেকেন্ড টাইম আপনার যদি মনে হয় যে না আমার একটা ফরেন ডিগ্রি লাগবেই, যদি ইফ ইউ আর দ্যাট ডিটারমাইন্ড, তাহলে আমি বলব সেকেন্ড টাইম ওয়েন ইউ আর অ্যাপ্লাইং, তখন ফার্স্ট টাইমে যে গ্যাপটা ছিল, মিস্টেকস গুলো ছিল, সেগুলাকে আগে আইডেন্টিফাই করেন এবং পরের বার সেটাকে আরো স্ট্রং ওয়েতে আপনার ফাইলটাকে রেডি করেন। বিকজ এখানে তখন হচ্ছে কি যে আপনি প্রথমত ১ম বারের ভুলগুলাকে শুধরে নিচ্ছেন। সেকেন্ডটা যেটা আপনার মাথায় রাখতে হয় যে আপনি অলরেডি একটা রিফিউজাল খেয়েছেন। সো যেহেতু আপনার একটা রিফিউজাল চলে এসেছে, তখন ওই রিফিউজালটার জন্য আপনাকে আরেকটু মানে এফোর্ট দিতে হয়। তো এই এফোর্টটা দিলে আপনি সেকেন্ড বার যখন এপ্লাই করতেছেন, শর্ট টাইমের মধ্যে যদি হলো আপনি তখন ওই যে ডিটারমিনেশন থাকলে তখন আপনি ওইভাবে রেডি করবেন। মূল কথা হচ্ছে যে আপনাকে যদি ভেঙে পড়েন তাহলে ভেঙে তো পড়লেন। তখন আপনি আপনার জন্য একটা চয়েস হচ্ছে হয় আপনি আবার দেশেই ফোকাস করেন, যেহেতু আপনি একবার দিয়ে ফেলছেন, আপনি ভাবছেন যে একবার ট্রাই করব, যদি না হয় ফেরত আসবো, সেটা এক জিনিস। যে আপনি ট্রাই করছেন, আপনি হয় নাই, এখন আপনি যেটাতে আছেন সেটাতে ফোকাস করে আপনি বেটার করার চেষ্টা করেন। এটা একটা। আর যদি ২ টা হয় যে আপনি ডিটারমিন, তাহলে পরের বার আরো বেটার চিন্তা করে বুঝে তখন এপ্লাই করা উচিত। কিন্তু সেখানে আবার টাইম ফ্যাক্টরটা কাজ করে। এই কারণেই আমি আসলে বলি যে মাস্টার্সের কথা। কেন? এখানে আরেকটা ফ্যাক্টর কাজ করে যে আমরা যখন বাইরে এপ্লাই করতে যাই, ওখানে একটা সময়ের একটা ব্যাপার থাকে। যেমন বিভিন্ন কান্ট্রি কেউ ৩ মাস সময় নেয়, কেউ ৪ মাস সময় নেয় রেজাল্ট আসতে। মানে আমি ভিসা ড্রপ করেছি, মানে ভিসা অ্যাপ্লিকেশনটা ড্রপ করেছি। তারপরেও তারা দেখা যায় ২ মাস, ৩ মাস, ৪ মাস পর্যন্ত সময় নেয়। জার্মানি অলমোস্ট ১ বছরের মতন সময় নেয়। বা ইউরোপ কান্ট্রি গুলো অলমোস্ট ৮ মাস, ১০ মাস থেকে ১ বছর পর্যন্ত সময় নেয়। সো এই কারণেই আমার বলা যে আপনি যদি ব্যাচেলর অলরেডি কমপ্লিটেড থাকে, আপনি মাস্টার্স জন্য এপ্লাই করতেছেন, আপনি অলরেডি এমপ্লয়মেন্টে যদি থাকেন, তাহলেই আপনার হচ্ছে আপনি ওয়েটটা ইজ ওয়ার্থ ইট। তখন আপনি সেকেন্ড বার ওয়েট করতে পারবেন যে ঠিক আছে আমি ১০ মাস বসেছিলাম বাট আমার তো জব ছিল। বাট আপনার যদি ব্যাচেলর কমপ্লিটেড না থাকে, তাহলে আপনার লাইফ থেকে ১ বছর টোটালি গন, শেষ। হ্যাঁ, ওইটা আবার ফেরত পাবেন না আপনি। তো ওই কারণে আমার কথা হচ্ছে যে মানে ব্যাচেলরের পরে ওই জন্য যাওয়া যাতে করে মাস্টার্সের সময় আপনার হাতে সময় থাকে। আর আর হচ্ছে সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে যে সরি আমি একটু ভুলে গেলাম। আম আ ও ও আচ্ছা, হ্যাঁ। সো যখন আপনি এই ডিটারমিনেশন থেকে যখন আপনি ঠিক করতেছেন যে আপনি মানে যাবেন, হ্যাঁ? তখন ওই যে পরের বার এপ্লাই করার মানে একটু মানে ঠান্ডা মাথায় এপ্লাই করতে হবে। আপনার যদি মনে হয় যে আপনি তখন এজেন্সি চাইলে চেঞ্জও করতে পারেন, হ্যাঁ? চেঞ্জ করলে অনেক সময় মনে হয় যে না ঠিক আছে, ১ম বারেরটা যেটা আপনার বললাম যে আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার প্রবলেমস গুলো কি, হ্যাঁ? তারপরে আপনি মানে আগাতে পারবেন আরকি। আর আরেকটা জিনিস আমি সবাইকে অ্যাডভাইস করব, অলওয়েজ অ্যাডভাইস করব, কখনো, কখনো যেহেতু ব্যাচেলর কথাই বললাম, কখনো বাইরে এপ্লাই করার জন্য জব ছাড়বেন না। কক্ষনো না। নেভার এভার। যে আপনার একটা জায়গায় এপ্লাই করতেছেন, আপনার হয়তো এটা সময় দিতে হচ্ছে দেখে আপনি কখনো ধরে নিবেন না। ডোন্ট টেক ইট ফর গ্রান্টেড যে আমার সব ডকুমেন্ট রেডি আছে, সবকিছু ঠিকঠাক আছে, আমার তো ভিসা হয়ে যাবে। তাহলে আমি চাকরিটা ছেড়ে দিই। ডোন্ট ডু দ্যাট।
আপনি দরকার পড়লে হ্যাঁ, ঠিক আছে, অনেক সময় শর্ট পিরিয়ডের মধ্যে ভিসা চলে আসে। অনেকের এরকম হয় যে আপনার ক্লাস মানে পরের মাসে ক্লাস শুরু হয়ে যাবে, আপনার ভিসা জাস্ট ক্লাস শুরু হওয়ার ২০ দিন আগে চলে আসছে। এখন আপনাকে জব ছাড়তে হবে। সেটাও আপনি তাহলে আপনার কিছু কর্পোরেট হয়তো আপনার সাথে প্রবলেম করতে পারে, বাট তারপরও আপনাকে তখন দেখা যায় যে ওই স্যালারি ফরফিট করে যেতে হয়। কিন্তু দ্যাটস মাচ বেটার দেন লিভিং দ্য জব আর্লি, যে আপনি আগের থেকে জবটা ছেড়ে দিলেন যে না ঠিক আছে আমার জব হয়ে যাবে ২ মাস পরেই, মানে সরি আমার তো পড়াশোনা মানে আমি তো কোর্সে ঢুকেই যাব, আমি তাহলে ২ মাস আগে চাকরি ছেড়ে দিই। তাহলে আপনার কিন্তু ওখানে ২ মাস লস হচ্ছে। আপনি যদি পেয়েও যান তাও দেখা যাচ্ছে যে আপনার লস হয়ে যাচ্ছে, কিছুটা লস হবে। তো আমার কথা হচ্ছে কখনো জব ছাড়বেন না। ভাইয়া তখন তো আমরা একদমই কাজের কথা নিয়ে মানে সারাক্ষণটাই পার করলাম। এখন একটু ব্যক্তিগত জায়গায় চলে আসি, সেটা হচ্ছে যে জি। আপনার এই এতগুলো কাজের মধ্যে মানে ইন্ডিয়ার যে যতগুলো কাজ আছে বা যতগুলো ইয়ার আপনি পার করেছেন, আপনার সবচেয়ে বড় সাপোর্টার কে ছিল, আপনার অনুপ্রেরণা কে? আচ্ছা, মূলত সত্যি কথা বলতে গেলে আমি যখন আমার কাজের সময় যেটা হয়েছে যে অফিসে মাঝে, মাঝে কিছু মানুষ আপনার হয়ে যায়, হ্যাঁ? একসাথে ঢুকেন বা আগে পরে ঢুকেন। কিছু মানুষ থাকে যারা কিনা আপনার গ্রোথে আপনাকে হেল্প করে। আপনার থেকে আপনি এগিয়ে যান বা সে এগিয়ে যাক। যেখানেই হোক না কেন তাদের সাপোর্টটা সবসময় আপনার সাথে থাকে। তো আমি যদি নাম নিয়ে বলি তাহলে আমার সাথে আমার একই দিনে আমি আর একটা আপু, হ্যাঁ, একই দিনে আমরা জয়েন করেছিলাম। মোনা আপু আমার সাথেই একই সাথে আমরা ঢুকেছিলাম। তো মোনা আপুর ক্ষেত্রে যেটা হচ্ছে যে উনি আমার মানে বলতে গেলে অফিসে যদি আমি বলি উনি আমার সবচেয়ে বড় সাপোর্টার, হ্যাঁ, সবচেয়ে বড় আমাকে গাইডেন্স দেওয়া, হ্যাঁ, ওনার এই ফিল্ডে আগে থেকে মানে এক্সপিরিয়েন্স ছিল, আমার একদম নিউ। ওনার এক্সপিরিয়েন্স ছিল, so ওনার থেকে আমি এক্সপিরিয়েন্স অনেক কিছু পেয়েছি। আবার কর্পোরেটের লাইফস্টাইল ওনার আগের থেকে ২-৩ বছর এক্সপেরিয়েন্স আগে থেকেই ছিল। আমার তো একদম নিউ। তো ওনার কাছ থেকে আমি অনেক হেল্প পেয়েছি। আমরা একসাথেই এগিয়েছি। একটা সময় আসছে যে তার বেটার স্কিলের কারণে তার এরিয়াটা আস্তে, আস্তে সরে গেছে। তার এরিয়া আরো ব্রডেন হয়েছে। আমার এরিয়াটাতে আমি একটাতেই ফোকাস করেছি। আমি যেহেতু এই এরিয়াটাতে ভালো, কর্পোরেট আমার টপ ম্যানেজমেন্টও চেয়েছে যে আমি এই এরিয়াতেই থাকি। বিকজ আই ওয়াজ মানে ডুইং মানে একটা হয় কি যে কর্পোরেটে আইদার ইউ মানে ওয়াইডেন ইউর স্কিল অথবা ইউ হোন ইউর স্কিল। হ্যাঁ, ওয়াইডেন করলে আপনার ধরেন আপনি ধরেন আরো দূরে ধরেন আরেকটু আপনার গ্রোথ একরকম হবে। আপনি আপনি যদি আপনার স্কিলটাকে হোন করেন তাহলে আপনার একরকম হবে, আপনি টেকনিক্যালি একটা লাইনে উঠে যাবেন। আপু ওয়াইডেন করেছে, আপনার আপুর হলো কি তখন মানে আরেকটু বড় আর আরেকটু বেটার অ্যাডমিনিস্ট্রেশন, অপারেশনাল ম্যানেজার, অপারেশনাল হেড, ওই লেভেলে উনি চলে গেছে। আমি আমার এই এসওপি এরিয়াটাতে বা আমার এই যে স্টুডেন্টের এই ডকুমেন্টেশনে আমি চেষ্টা করেছি আমাকে নিজেকে হোন করতে, আমি এইদিকে। সো যতই উনি আমার থেকে সিনিয়র হয়ে গেছে অনেক, হ্যাঁ, সো তারপরেও অলওয়েজ যখন আমার হেল্প লেগেছে, আমার যখনই অফিসে মানে যে কোনো সময় মানে আমার ডিসিশন নিতে প্রবলেম হয়েছে, আমার টিমকে নিয়ে মানে উনি শি হ্যাজ আ বেটার টিম ম্যানেজমেন্ট স্কিল দেন মি। সো উনি ওটা আমার সাথে শেয়ার করেছে সবসময় যে এইভাবে টিম ম্যানেজ করবেন, টু মানে হ্যান্ডেল ইট লাইক দিস, আপনার সাথে এভাবে ইয়ে হলে এটাকে এভাবে হ্যান্ডেল করেন, এভাবে যারা মানে একটা টিমে কিভাবে অনেক ধরনের মানুষ থাকে, আমার আন্ডারে অনেক সাবঅর্ডিনেট আছে, সবার একরকম মেন্টালিটি না। সো তাদেরকে দিয়ে কিভাবে কাজ করানো, তাদের মেন্টালিটি বোঝা, তাদের প্রবলেমস বোঝা বা তাদের কোন প্রবলেমটাকে আমি কিভাবে হ্যান্ডেল করব, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে আই নিড রেজাল্টস। তো আমি তাদের প্রবলেমটাকে পার্সোনাল হলো সেটাকে সাবসাইড করে হোক বা সেটাকে সলভ করে হোক, আমি কিভাবে ডে এন্ডে আমার রেজাল্ট বের করবো, ওইগুলার মোটামুটি গাইডেন্স আমি তার কাছ থেকে পেয়েছি। আর ফ্যামিলির থেকে বলবো যে অবশ্যই অবশ্যই আমার ওয়াইফ আমাকে অনেক হেল্প করেছে এখানে, হ্যাঁ, যে অনেক সময় গেছে যে আসলে আমি বাসায় অনেক স্ট্রেস আউট হয়ে গেছি, হ্যাঁ, বিভিন্ন কারণে অনেক স্ট্রেস আউট। এখন ওই সময় তো আমি অনেক সময় আপুর কাছে আমি রিচ আউট করতে পারিনি, বাসায় স্ট্রেস আউট হয়ে গেছি, রাত জাগতেছি, হ্যাঁ, রাত জেগে জেগে আমাকে মানে ডেলিভারি করতে হচ্ছে। সো ওই টাইমটাতে আমাকে মেন্টাল সাপোর্ট দেওয়া, আমাকে ফিজিক্যালি সাপোর্ট দেওয়া যে আমি যেন ঠিকঠাক থাকি, আমাকে মানে যেটা হলো যে আমরা যেটাকে অনেক সময় বলি না, বাট সাইড থেকে আমাকে ফুড বা আমার অন্যান্য যে জিনিসগুলা, হ্যাঁ, সবকিছু যে রেডি রাখা, হ্যাঁ, সাপোর্ট দেওয়া। সো ওইটা আবার আমার বাসায় আমার ওয়াইফ দিয়েছে। সো এই দুটা মানুষ আর কি আমার খুব ইম্পর্টেন্ট আমার লাইফে ছিল, যে আমার এই ক্যারিয়ারে এত যে ৯ বছর যে আমি পার করছি, হ্যাঁ,
সো ওইটা একটা ফ্যাক্টর। আর এই দুজনই বেসিক্যালি আমি এই দুজনের কথাই বলবো। আর বাকি তো অন্যান্য অনেকেই থাকে, ছোট অনেকে থাকে বিভিন্ন সময় আমাদের হেল্পে আসছে। আমাদের সাথে একটা ভাই-বোন একটা সম্পর্ক ক্রিয়েট হয়ে গেছে অনেকের। তারপরে বিভিন্ন সময় ছোটখাটো জিনিসে অনেকের কাছে রিচ আউট করছে। বাট কর্পোরেট লাইফে মোনা আপুই আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে। আর পার্সোনাল লাইফে তো আমার ওয়াইফ। ভাইয়া, গল্প করতে করতে আমরা একদমই আমাদের আজকের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্ট যে কোশ্চেনটা আমার আপনার কাছে থাকবে সেটা হচ্ছে, আমাদের এই কর্পোরেট লঞ্চে প্ল্যাটফর্মে আসতে পেরে আপনার কেমন লাগলো, আমাদের সাথে কথা বলতে পেরে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আসলে এভাবে কখনো মানে মন খুলে বা মানে শেয়ার করে কথা ওভাবে বলা হয় না। হ্যাঁ, যে কর্পোরেট লাইফ নিয়ে কথা বলে। এটা আমার বলতে গেলে ১ম কর্পোরেট লাইফ নিয়ে কোনো একটা আমি কোনো ভিডিও বা কোনো একটা ইন্টারভিউতে বা মানে ফেস করতেছি যে এরকম কর্পোরেট লাইফ হয়। হ্যাঁ, মানে আমি যেটা বললাম, আমি যে সবসময় ব্যাকে ছিলাম দেখে আমার আসলে ফ্রন্টে আসাটা সুযোগ হয়নি আরকি। বা ফ্রন্টে আমাকে অনেক মানে ইন্ডাস্ট্রিতে আমাকে কেউ ওভাবে চিনে না। হ্যাঁ, কারণ আমি ফ্রন্টে ছিলাম না কখনো। হ্যাঁ? কিন্তু আমি কিন্তু ইন্ডাস্ট্রিতে ৯ বছর ধরে আছি। সো আমাকে আমার নাম বললে হয়তো ইন্ডাস্ট্রিতে তেমন কেউ চিনবে না। বাট কিন্তু কোম্পানি থেকে হয়তো যারা বেরোচ্ছে তারা হয়তো জানে যে আমি ব্যাকে অপারেশনে আমি কিন্তু অনেক কাজ করেছি। হ্যাঁ? আমি কোম্পানির অপারেশন মানে আমাদের এই ওভারঅল এই যে ব্যাকের যে আমার যে ৬০ জনের টিমের যে অপারেশন সেখানে মোটামুটি সবাই আমাকে চিনছে। কোম্পানিতে মোটামুটি সবাই আমি একটা নোন ফেস, হ্যাঁ? বাট ওই যে সামনে কেউ চিনে না। তো এই ১ম হলো যখন আমি একটু সামনে আসছি। আমাকে মানুষজন দেখছে বা চিনছে এটা আরকি। আপনাকে অনেক বেশি ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে এসে সময় দেওয়ার জন্য, এবং আপনার জন্য, আপনার পরিবারের জন্য এবং আপনার কর্মজীবনের জন্য অনেক বেশি শুভকামনা রইলো। আরো বেশি প্রাপ্তি যোগ হোক আপনার জীবনে। ভালো থাকবেন সবসময়। আর আমাদের সাথে হয়তোবা আগামীতে আরো অনেক কাজ করা হবে। এটাই ১ম শিওর। নয়। আমরা হয়তোবা আপনার সাথে আরো যোগাযোগ করব, যেহেতু আমি নিজেও অনেক বছর যাবৎ কর্পোরেট সেক্টরে আছি। সো ইনশাআল্লাহ দেখা হবে ভাইয়া, কথাও হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক। থ্যাংক ইউ দর্শক, সো মাচ। প্রতি সপ্তাহে আমরা এমন কিছু ব্যক্তিত্ব নিয়ে হাজির হয়ে যাব রোজকার খবরের কর্পোরেট লাউঞ্জে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের রোজকার খবরের কর্পোরেট লাউঞ্জে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে।